আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার করা টেলিভিশনের দায়িত্ব বলেন হাসান মাহমুদ। আইন মেনে প্রচার সম্ভব নয়, দাবি কোয়াবের। করোনায় দেশে আরও 24 জনের মৃত্যু। বাংলাদেশের 40% মানুষের জন্য দ্রুত টিকা পাঠাতে রাজি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জিয়ার সময় বিদ্রোহ দমনের নামে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর নির্যাতনের বিচার দাবি ভুক্তভোগী পরিবারের সন্তানদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইন মেনে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার করা চ্যানেল কর্তৃপক্ষ ও সম্প্রচারকারীদের দায়িত্ব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভায় তিনি বলেন, বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচারে বছরে ২,০০০ কোটি টাকা বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। এদিকে আইন মেনে বিদেশি চ্যানেল প্রচার করা সম্ভব নয় বলে দাবি করেছে কোয়াব। আপেল মাহমুদের রিপোর্ট। ভারত, পাকিস্তান সহ প্রতিবেশী প্রায় সব দেশেই সম্প্রচারিত হচ্ছে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল। বাংলাদেশে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না এমন আইন থাকলেও এতদিন তা অমান্য করেছেন কেবল অপারেটররা। তবে সরকার ১ অক্টোবর থেকে এ নিয়ে কঠোর অবস্থানে যাওয়ায় বিনোদন ও সংবাদ ভিত্তিক সব ধরনের বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয় কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। চট্টগ্রামে শিল্পকলা একাডেমিতে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিজ্ঞাপন সহ চালানোর প্রেক্ষিতে বাংলাদেশে প্রায় ২,০০০ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট প্রতি বছর হয় না, এবং সেটি থেকে দেশ বঞ্চিত হয়, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বঞ্চিত হয়, আমাদের সাংবাদিকরাও বঞ্চিত হয়। এখানে যে কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার করতে পারে, কিন্তু অবশ্যই সেটি বাংলাদেশের আইন মেনে করতে হবে। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বিদেশি চ্যানেল সম্প্রচার নিয়ে সরকারের অবস্থানের বিপক্ষে মত দেন কোয়াবের দুটি সংগঠনের নেতারা। আমাদের ডিজিটালাইজেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যে চ্যানেলগুলি বন্ধ আছে এই চ্যানেলগুলি যেন আমরা পুনরায় সচল করতে পারি, সেই বিষয়ে যেন একটা উদ্যোগ গ্রহণ করে এবং এই একটা সেক্টর, একটা ইন্ডাস্ট্রিকে যেন বাঁচিয়ে রাখে। কেবল অপারেটরদের পক্ষ থেকে নিজস্ব খরচে ক্লিন ফিট করে কোনো চ্যানেল সম্প্রচার করা অসম্ভব। বিজ্ঞাপনবিহীন চ্যানেল না পাওয়া পর্যন্ত গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারের অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। তবে ইউটিউব চ্যানেল ও আইপিটিভি সরকারের সম্প্রচার আইনের আওতার বাইরে থাকায় অসন্তোষ প্রকাশ করেন কোয়াব নেতারা। আপেল মাহমুদ, A10 বাংলা, ঢাকা। বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচার নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে আইন কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অ্যাটকোর সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল বাবু বলেন, অপব্যাখ্যা দিয়ে বা জিম্মি করে আইন ভাঙার কোনো সুযোগ নেই। আইন অবজ্ঞা না করে সমস্যা সমাধানে যৌক্তিক সময় চাইলে তা গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মোজাম্মেল বাবু। অবস্থান গ্রহণ, বিজ্ঞাপন শূন্য সম্প্রচারে যে বাধ্যবাধকতা রয়েছে সেটা বলবৎ করবার জন্য 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তার যদি তার বিদ্যমান আইন বলবৎ করতে যায়, তাকে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোন উদ্যোগ অনভিপ্রেত। সরকারও অন্তত ৩০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। সেক্ষেত্রে এটা অনন্তকাল চলতে পারে না, এবং এক পর্যায়ে সরকার যে অবস্থান গ্রহণ করেছে আমরা তাকে সাধুবাদ জানাই। করোনা ভাইরাসে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 15 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,555 জনে। মৃতদের মধ্যে সর্বোচ্চ 14 জন মারা গেছেন ঢাকা বিভাগে। সবশেষ 24 ঘন্টায় 17,283টি নমুনা পরীক্ষায় 589 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 3.41%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের 40% মানুষের জন্য দ্রুত টিকা পাঠাতে রাজি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভ্যাক্সের আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে দেশের 20% মানুষের জন্য ভ্যাকসিন দেবে তারা।
সুইজারল্যান্ডের জেনেভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন সংস্থার মহাপরিচালক টেড্রোস অধানম গেব্রেয়েসুস। পরে এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিন পাওয়ার পাশাপাশি সরকারের টিকা কেনার কার্যক্রমও অব্যাহত থাকবে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কাছে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন বেশি সংখ্যক পাঠানোর অনুরোধ জানালে তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। আগামী ডিসেম্বরের মধ্যে মূল জনগোষ্ঠীর 50% মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে কোভ্যাক্সের আওতায় জার্মানি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8 লাখ ডোজ টিকা দেশে এসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণের সময় জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার বলেন, করোনা মোকাবিলায় জার্মানিকে পাশে পাবে বাংলাদেশ। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম এ সময় উপস্থিত ছিলেন। এ নিয়ে প্রায় 5,82,00,000 টিকা দেশে এসেছে বলেও জানান তারা। We hope that within the coming December we could able to vaccinate our people, at least our 50% of targeted group. বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসন আমলে 1977 সালে বিদ্রোহ দমনের নামে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর চালানো নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সন্তানরা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এজন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান বক্তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 1977 থেকে 1981 সাল পর্যন্ত জিয়াউর রহমানের শাসনামলে সশস্ত্র বাহিনীতে ছোট বড় 19টি অভ্যুত্থান হয়। এর মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞ চলে 1977 সালে। এই অভ্যুত্থানে হত্যা করা হয় 11 জন সশস্ত্র বাহিনীর সদস্যকে। ওই বছরের 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত বিদ্রোহ দমন ও মার্শাল লর নামে কমপক্ষে 1400 সশস্ত্র বাহিনীর সদস্যকে বিচার না করেই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আর 14 অক্টোবর এ সংক্রান্ত আইন পাশ করেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামরিক আদালতে দণ্ডিত সেনা ও বিমান বাহিনীর 120টি পরিবারের সদস্যরা এসব তথ্য তুলে ধরেন। দণ্ডিতদের চাকরির স্বাভাবিক অবসর গ্রহণ পর্যন্ত বেতন, অন্যান্য সুবিধা, পেনশন প্রদান এবং জিয়াউর রহমানের মরণোত্তর বিচার সহ 7 দফা দাবি উত্থাপন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার স্বামী যদি অপরাধ করেই থাকতেন আর তাকে মেরে ফেলছে, তার লাশটাও কি আমরা পাওয়ার মতো উপযোগী না? ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য 2রা অক্টোবর ঘটিয়েছে জিয়াউর রহমান সাহেব। খুনি জেনারেল জিয়ার মরণোত্তর বিচার চায়। জিয়াউর রহমানের লাশ যেখানে মাটি দিয়েছে ওখান থেকে তুলে তাকে ফাঁসি দেওয়ার জন্য এই কথা আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব। এ সময় আলোচকরা জিয়াউর রহমানের শাসনামলে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর চালানো দমন নিপীড়ন তদন্তের দাবি জানান। অপরাধ করেছে, সেই অপরাধ চিহ্নিত করতে হবে। তিনি মরে গেছেন, কোথায় আছেন না আছেন সেটা বড় কথা নয়। ৭৭ সালের ঘটনার জন্য কিন্তু একটি তদন্ত কমিশন করা দরকার, কারণ জাতি কিন্তু জানতে চায় সেদিন কি হয়েছিল। পরে জিয়াউর রহমানের আমলে নির্যাতনে নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে আইন করলেও রাজনৈতিক বিরোধ দূর হবে না বলে মনে করে বড় দুই রাজনৈতিক দল। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক জানান, এই মুহূর্তে আইন করার সুযোগ নেই। অন্যদিকে দলের প্রতিনিধিত্ব কম থাকায় সংসদে আইন পাশ করে সুফল আসবে না বলে মনে করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের চেয়ে বেশি দরকার নির্দলীয় সরকার। একরামুল হক সামের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2017 সালে ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ নিয়ে নানা মত আসলেও সার্চ কমিটি গঠন করে নিয়োগ দেওয়া হয় KM নুরুল হুদা কমিশনের সদস্যদের। এবারও একই প্রক্রিয়ার কথা বলছে আওয়ামী লীগ। অন্যদিকে সার্চ কমিটির প্রক্রিয়াকে অস্বচ্ছ দাবি করলেও ইসি নিয়ে এখনই খুব একটা ভাবছে না বিএনপি। বর্তমান অবস্থায় যেই সংলাপ ডাকুক সেই সংলাপ একটা বিলাপে পরিণত হবে। যেই সরকার উইদাউট হ্যাভিং এনি ভোট ফ্রম দ্য পিপুলস, সেই সরকারের অধীনে নির্বাচন কমিশন যদি ফেরেস্তাও হয়, তারপরে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমাদের প্রায়োরিটি হলো যে একটা নির্বাচনকালীন সময় একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। আমরা মনে করি প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবেন, তিনি একটা ভালো নির্বাচন কমিশন গঠন করে দিবেন। সার্চ কমিটির থেকে যে নামগুলো আসবে, এবারও সংলাপ উনি নিশ্চয়ই করবেন,
এবং সবারই মতামতও নেবেন। বাস্তবতাটা হলে 100 ভাগ আপনি ঐক্যমত করাতে পারবেন না। সংবিধানে ইসি গঠনের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেয়া হলেও উল্লেখ আছে আইন করার কথা। 50 বছরে সে উদ্যোগ নেয়নি কোনো সরকারই। চলমান পরিস্থিতিতে স্থায়ী আইন করে ইসি গঠনের সুপারিশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই। যদিও আইন করার ব্যাপারে আগ্রহ নেই বড় দুই রাজনৈতিক দলেরই। 50 বছরে কিন্তু কোনো আইন আমরা প্রণয়ন করিনি, অনেকগুলো নির্বাচন হয়ে গেছে। এখন যে সময় আছে আর এটা আইন প্রণয়ন করার সময় নেই। আইন করলে কি, আইন করলে তো আপনি নিরপেক্ষ মানুষ কোথায় পাবেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, কেউ তো নিরপেক্ষ না। আইনে তো অনেক কিছুই থাকতে পারে, বাট প্রয়োগে কি আছে, বাস্তবতা কি আছে, সেটা আপনাকে দেখতে হবে। আইন পাশ করলো তাতে কি আসে যায় আমার, তা মানতে হবে, তাই বা কেন? এই আইনটা কি জনগণের প্রতিনিধিরা পাশ করবে? আগামী ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে পরবর্তী নির্বাচন কমিশনের মেয়াদে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ আবারও জনগণকে ভোট বঞ্চিত করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল হুঁশিয়ার করে দিয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না। এই দেশের মানুষকে দলে পিষে আপনারা শুধু ক্ষমতায় থাকার জন্যই এই ভয়ঙ্কর একটা যুদ্ধ ঘোষণা করেছেন জনগণের বিরুদ্ধে। রাজনৈতিকভাবে তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তারা জানে যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে তারা 30টাও আসন পাবে না। বন্ধুগণ, নির্বাচনকালীন সরকার নিয়ে মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ভরাডুবির ভয়ে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার কথা বলছে বিএনপি। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান ওবায়দুল কাদের। আসলে পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা তাদের আগেই পেয়ে বসেছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাদেরই হৃদকম্পন শুরু হয়ে গেছে। বিএনপির সবকিছুতে শর্ত, মামাবাড়ির আবদার। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে নাকি বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে। আসলে বিএনপি ভালো করেই জানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এখন আদালতের মীমাংসিত বিষয়। চলতি মাসে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু সহ ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা। দলটির প্রধান হতে পারেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। নতুন দলের নিবন্ধন ও আগামী নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান উদ্যোক্তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। নতুন রাজনৈতিক দল করতে ব্যস্ত সময় পার করছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। দলের নাম, গঠনতন্ত্র, নিবন্ধন সহ বেশ কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করছেন তারা। ছাত্র অধিকার নিয়ে কাজ করার পর হঠাৎ কেন রাজনৈতিক দল গঠন? এই দল কতটাই বা গ্রহণযোগ্য হবে? এসব প্রশ্নের উত্তর দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বর্তমান মাঠের দুটো বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি গত 30 বছরে কিন্তু তারাই ক্ষমতায় ছিল। মুদ্রা রিপিট তাদের কাজকর্ম বা অ্যাক্টিভিটিস, জাগ্রত তরুণদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল করা যায়, সেই লক্ষ্যে আমরা রাজনৈতিক দলটি করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানটি এবং আপনার দুটো নাম আছে, যেটা গণ অধিকার পরিষদ নামে, আরেকটি নাম হচ্ছে বাংলাদেশ অধিকার পার্টি নামে। নতুন এই রাজনৈতিক দলের প্রধান হিসেবে আলোচনায় আছেন রেজা কিবরিয়া। গণফোরামের রাজনীতিতে যোগ দেওয়ার পর সেখানে সুবিধা করতে না পেরে পদত্যাগ করেন। তারপরও নতুন দল করার ব্যাখ্যা দেন তিনি। নির্বাচন হবে মেইন ফোকাস। গণফোরামে এই ব্যাপারে একটি ঘাটতি আছে, ছিল এবং এখনো আছে। সো আমাদের মধ্যে, এই নতুন দলের মধ্যে সেটা থাকবে না। আমাদের ফোকাস হলো গণতান্ত্রিক প্রতিযোগিতামূলক একটা নির্বাচন এবং তার মাধ্যমে আমরা ক্ষমতায় গিয়ে দেশে একটা পরিবর্তন আনব। আগেও অনেক নতুন রাজনৈতিক দল হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বড় দলগুলোর জোটে গুটিয়ে গেছে। তবে নতুন দলের ক্ষেত্রে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বলে জানান উদ্যোক্তারা। বিভিন্ন দল এবং আমাদের সম্মাননা সংগঠনগুলোর সাথে আমরা আন্দোলনের কথা ভাবছি, যুগপৎভাবে কর্মসূচির কথা ভাবছি, কিন্তু নির্বাচনের সময় আমরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার পক্ষে। সাংগঠনিক কাজগুলি করব এবং তারপরে আমরা নির্বাচনের
কথা আমরা চিন্তা করব এবং নির্বাচনে যে কি ধরনের নির্বাচন ব্যবস্থা থাকবে সেটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। আমরা আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা অমুক বিরোধী অমুকের শুভাকাঙ্ক্ষী এরকম না, আমরা আমাদের নিজস্ব রাজনীতিটা তৈরি করার জন্য যা করা দরকার আমরা সেইভাবে আমাদের নিজেদেরকে ঠিক করছি এবং কর্মসূচি নিচ্ছি। বিভিন্ন দলের সিনিয়র অনেকেই এই দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তারা। আমি আওয়ামী লীগে কখনো ছিলাম না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমি পারিবারিক সূত্রে। রাজধানীর ভাটারা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার অনলাইন প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলায় 5 দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির হাসান চৌধুরী তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার গুলশান থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগে গত 30 সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। রাজধানীর মিরপুরে বাসা থেকে পালানো 3 শিক্ষার্থীকে খুঁজে পেতে মামলা করেছেন এক অভিভাবক। এর মধ্যে তাদের 2 ছেলে বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শিগগিরই নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হবে বলে পুলিশ করছে। গত বৃহস্পতিবার সকালে কলেজ পোশাকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি ওই 3 শিক্ষার্থী। তারা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, পল্লবী ডিগ্রি কলেজ এবং দুয়ারিপাড়া কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, বাসা থেকে বের হওয়ার সময় প্রত্যেকেই নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেন। স্কুল সার্টিফিকেট ও ব্যবহার্য সামগ্রীও নিয়েছেন তারা। তাদের পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার। একটু লেট করে ফেলছে, যদি দ্যাট টাইম তারা একটু আমলের তো দেখা গেছে যে আমার এরিয়ার ভিতরেই ছিল, হয়তো ঢাকা শহরের ভিতরেই কোথাও তাদের নেটওয়ার্কটা আমরা পেতাম। 3 শিক্ষার্থী নিখোঁজের সংক্রান্তে আমাদের থানায় একটি জিডি হয়, একটি অভিযোগ আসে। তৎপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়টি নিয়ে তদন্ত করা শুরু করি। বর্তমানে মামলা এই বিষয়ে একটি পল্লবী থানায় মামলা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 3 জনকে থানায় এনেছি। সম্ভাব্য সব বিষয়ে তদন্ত করছি। আপনারা খুব তাড়াতাড়ি এই বিষয়ে অগ্রগতি জানতে পারবেন। কিশোর গ্যাং ও সামাজিক বিশৃঙ্খলা বন্ধে র্যাবের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এই কথা জানান। এ সময় কিশোর গ্যাং কালচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কিশোর গ্যাং কালচার দেশে নতুন এক আতঙ্ক তৈরি করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দিন দিন বকে যাওয়া তরুণ তরুণীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজন করা হয় এ ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি র্যাব মহাপরিচালক বলেন, এরই মধ্যে সারা দেশে 272 জনের বেশি কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। কিশোর অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করারও আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক। ইতিমধ্যে গত বছরে আমরা প্রায় 272-এর অধিক আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করেছি এই জন্য যে কি এই অপরাধটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আভিযানিক কার্যক্রম যেভাবে চালাবো, সাথে সাথে আমাদের যুবক সম্প্রদায় এবং আমাদের কিশোরদের জন্য একটা উইন্ডো ওপেন রাখতে হবে, যাতে করে সে স্বাভাবিক অবস্থায় সমাজের মূল স্রোতধারায় ফিরে আসতে পারে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ কিশোর অপরাধ বন্ধে তাদেরকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। আমরা শুধুমাত্র সরকারের উপর, রাষ্ট্রের উপর, আমাদের র্যাবের উপর, আমাদের পুলিশের উপর আমরা তাদের উপর নির্ভর করলে হবে না। আমরা যেখানে অবস্থান, যে শিক্ষক, আমাদের মাদ্রাসার যারা হুজুররা রয়েছে, আমাদের পুরোহিতরা রয়েছে, সকলে মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটা সামাজিক আন্দোলন যদি গড়ে তুলতে না পারি, তাহলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বা পারিবারিক বন্ধন যেটাই বলি না কেন, আমরা কিন্তু আমাদের কিশোর অপরাধকে আমরা এই নিয়ন্ত্রণ করতে পারবো না। বিতর্ক প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের বিতর্কিকরা সমান নাম্বার পাওয়ায় 2 দলকে বিজয়ী ঘোষণা করা হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দুবাইগামী প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষার নির্ধারিত ফি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর গুলশান ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল আল রাফা ইসলামী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত 116 জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস.এম. জাফর, শাব্বির আহমেদ, শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহমদ খান, আবদুল্লাহ আল মামুনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে অ্যাগ্রোবেসড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণী সম্পদ ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর আব্দুল জলিল, গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিনুদ্দৌলা, গ্রুপ পরিচালক সাইদাদৌলা, ভাইস চেয়ারম্যান এ.বি.এ. মেজবাউদ্দৌলা, নির্বাহী পরিচালক এ.বি.এ. শাহিদুদ্দৌলা সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাজনীতি ছাড়ার আকস্মিক ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। আগামী বছরের নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়ে অবসর নেওয়ার কথা জানান তিনি। পরপর 2 মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিধান নেই ফিলিপাইনের সংবিধানে। এ কারণে দুতের্তে গত মাসে জানিয়েছিলেন 2022 সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে খেলতে আগামীকাল রাতে ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একদিনের কোয়ারেন্টাইন শেষে সেখানে 5 অক্টোবর আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবেন মাহমুদুল্লাহ রিয়াদরা। তার আগে কোভিড প্রোটোকল অনুযায়ী আজ প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়। এস.এম. আশরাফের রিপোর্ট। আর মাত্র 2 সপ্তাহ, এরপরই 4 ছক্কার লড়াইয়ে মাঠ মাতাবেন ক্রিকেটাররা। প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে টাইগারদেরও। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ক্রিকেট বাইবেল খ্যাত উইজডেন সম্প্রতি উল্লেখ করে এই বিশ্বকাপের ডার্ক হর্স হতে পারে বাংলাদেশ। তারা টাইগার বোলারদের প্রশংসা করে জানায় প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা। তবে সুপার 12-এ যেতে হলে মুশফিকদের খেলতে হবে প্রিলিমিনারি রাউন্ডে। গ্রুপ বিতে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি। লাল সবুজের দলের প্রাথমিক লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ড নিশ্চিত করা। শনিবার দলের প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হয় বিসিবির উদ্যোগে। মাস্কাটে দলের সঙ্গে যোগ দেবেন ছুটিতে থাকা কোচ রাসেল ডোমিঙ্গো ও বোলিং কোচ রঙ্গনা হেরাত সহ অন্যান্য কোচিং স্টাফরা। 17 অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার করা টেলিভিশনের দায়িত্ব, বললেন হাসান মাহমুদ। আইন মেনে প্রচার সম্ভব নয়, দাবি কোয়াবের। করোনায় দেশে আরও 24 জনের মৃত্যু। বাংলাদেশের 40% মানুষের জন্য দ্রুত টিকা পাঠাতে রাজি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জিয়ার সময় বিদ্রোহ দমনের নামে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর নির্যাতনের বিচার দাবি ভুক্তভোগী পরিবারের সন্তানদের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/8nbanglanews। ধন্যবাদ সবাইকে।